মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যেদিন তারাতলায় ওইখানে ওটা ভেঙেছিল যে এখানে মেয়র হিসেবে প্রাক্তন মেয়রের সই রয়েছে এর স্যাংশন লেটারে। এরপরে এই বিধানসভায় দাঁড়িয়ে 15 দিনের মাথায় যখন কিছু লোক তাকে প্রশ্ন করেছিল, কিছু অন্য দলের বিধায়করা তাকে প্রশ্ন করেছিল যে আপনি বলেছিলেন নাম রয়েছে, তাহলে আপনি কেন তাকে এফআইআর এর আওতায় আনেননি, তখন সেই মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন আপনার কথা শুনে আমি ঠিক করব কাকে আমি এফআইআর করে অ্যারেস্ট করব, কাকে করব না, কেন এই ধরনের কথা। বাইশ জন বিজেপি নেতা সাসপেন্ড। তোলাবাজির অভিযোগে দল থেকে বহিষ্কারে দলীয় শাস্তি হলো, কিন্তু আইনি ব্যবস্থা কোথায়? অভিযোগ যদি অপরাধ হয় তাহলে এফআইআর নয় কেন? সিপিআইএম এর আমল থেকে তৃণমূল হয়ে এবার বিজেপি। তোলাবাজির অভিযোগ যেন রাজনীতি পিছু ছাড়ছে না। দল বদলেছে, সরকার বদলেছে, কিন্তু অভিযোগের ছবি কিন্তু বদলায়নি। বিজেপি শীর্ষ নেতৃত্ব যখন তোলাবাজি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কড়া বার্তা দিচ্ছে, তখন শুধু 22 জনকে সাসপেন্ড করেই কি দায় শেষ? নাকি এবার দরকার পুলিশের এফআইআর, তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি? তোলাবাজির বিরুদ্ধে সব দলের জন্য কি আসবে আরো কঠোর আইন? এই বিষয়ে আমরা কথা বলেছিলাম বিশিষ্ট আইনজীবী শমিক বাগচির সাথে। তোলাবাজির অভিযোগে বিজেপির 22 জন নেতাকে সাসপেন্ড, তোলাবাজির অভিযোগে এফআইআর হওয়া উচিত কিনা? অবশ্যই, কেন হবে না? মুখ্যমন্ত্রী বলেছেন যে কাউকে ছাড়া যাবে না, এফআইআর হওয়া তো 100% উচিত আমি মনে করি। কিন্তু কথা হচ্ছে যে এখন কোন সেকশনে এফআইআর? পুলিশের অনেক হাতে ক্ষমতা রয়েছে। এইবার কথা হচ্ছে যে এই যে তোলাবাজির অভিযোগে ধরে নিন আপনি এফআইআর করা হলো বা এফআইআর হলেও কোন সেকশনে হবে আদৌ? যেমন আমি আপনাকে বলছি, গুন্ডা দমন নিয়ে হাইকোর্ট কিন্তু পরশুদিন কিছু রেস্ট্রিকশন দিয়েছে, সেইগুলো আমার কাছে এই মুহূর্তে নেই, বাট দিয়েছে, হাইকোর্টের বিচারপতিরা দিয়েছেন, সেটা আমি দেখেছি। তো আমি বলতে চাইছি, আজকে যদি তোলাবাজির অভিযোগে মুখ্যমন্ত্রীর কথা মতো তৃণমূলের যারা তোলাবাজ তাদের এগেনস্টে যদি গুন্ডা দমন আইন প্রয়োগ করা হয়, তাহলে তোলাবাজির বিরুদ্ধে তার দলের লোকদের কি এই আইনের আওতায় আনা হবে, অথবা তাদের এগেনস্টে কোনো কঠিন এফআইআর করা হবে, অথবা এফআইআর থাকলেও পুলিশ তাকে অ্যারেস্ট করবে? নাকি এটা একটা আইওয়াশ যে দেখানো, মানে বিজেপি দেখালো যে না আমরা তোলাবাজির থেকে দূরে রয়েছি এবং আমরা এগুলোকে প্রশ্রয় দিই না। আমি আপনাকে বলছি যে আরো অনেক জায়গাতেও তোলাবাজি হচ্ছে, অলরেডি কয়েক লক্ষ টাকার লেনদেন হয়েছে, এই কলকাতার বুকেই হয়েছে, আমি নাম বলবো না, কলকাতার বুকেই হয়েছে। তারাতলায় যে কারখানাটা ভেঙে গেছিল, সেই কারখানাটাকে রিস্ট্রাকচার করানোর জন্য আমি আপনাকে বলছি একটা বিজেপি নেতা কয়েক লক্ষ টাকা খেয়েছে। আপনার কাছে খবর হয়তো আছে, আমি নাম বলবো না। তদন্ত করুক পুলিশ, কি করছে পুলিশ, এত বড় একটা ঘটনা। আর সর্ষের মধ্যে ভূত আছে একটা কথা বলেছিলাম না? আপনি একটা কথা চিন্তা করুন তো, রাজনীতি কত বিষাক্ত এবং নোংরা একটা জিনিস। মুখ্যমন্ত্রী কি বললেন বিধানসভায় দাঁড়িয়ে? আমরা ভুলে যাইনি তারাতলার ঘটনায় প্রাক্তন মেয়রের নাম আছে। কতগুলো কথা আপনাকে আমি মনে করিয়ে দিচ্ছি। শমিক ভট্টাচার্য কি বললেন? আমরা এখন প্রথম 3 মাস তৃণমূলকে নেব না। তারপরে তিনি কি বললেন? ভালো তৃণমূল আসতে পারে। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো, মুখ্যমন্ত্রীর মুখে যে জাভেদ খানের কথা শোনা গেছে, যার ছেলে 90 থেকে 100টা প্রপার্টি ইল্লিগাল করে কয়েক হাজার কোটি টাকা কামিয়েছে, সেই জাভেদ খান আজকে ঋতব্রত শিবিরের হাত ধরে এনসিপিআই তে জয়েন করার পর তার এবং তার ছেলের বিরুদ্ধে সমস্ত দুর্নীতি পর্দাফাঁস কেন বন্ধ করা হলো? কেন মুখ্যমন্ত্রী বলার পরও এবং বিজেপির একটা ইউনিয়ন এফআইআর করার পরও প্রাক্তন মেয়রকে এখনো জেলে ঢোকানো হলো না? তাহলে শ্রমিকদা, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, মদন মিত্র নামে যখন সকালবেলা ইডি তলব করলো, সন্ধ্যাবেলা গিয়ে সে ঋতব্রত শিবির জয়েন করলো, কেন চলে গেল? কেন? তার মানে নিশ্চয়ই সেখানে কোনো শিল্ড রয়েছে। কি শিল্ড? হ্যাঁ, কি শিল্ড? সেই শিল্ডটা হচ্ছে যে, আমার যেটা মনে হয়, আমি আপনাকে বলছি যে মমতা ব্যানার্জিকে একা করে দাও, মমতা ব্যানার্জিকে একা করে দাও। কে চাইছে এটা? কে চাইছে এটা? আমার মনে হয় বিজেপি শীর্ষ নেতৃত্বই চাইছে।
একদম আমি পরিষ্কার, আর এর থেকে বেশি তো কিছু আর বলার যা নেই। মমতা ব্যানার্জি একা করে দাও, ওকে ভেঙে দাও এবং সবাই মিলে অভিষেকের বিরুদ্ধে বলো। অভিষেককে এমন একটা পরিস্থিতি করে অভিষেককে জেলে ঢুকিয়ে দেওয়া হবে, মমতা ব্যানার্জি একা হয়ে যাবে, তৃণমূল কিন্তু ভেঙে যাবে, অভিষেক বিজেপি ব্যানার্জি একটা তো বিশাল বড় রাজ জেলে করবে। ঢুকছে না, অভিষেক ব্যানার্জি তো জেলে ঢুকছে না শ্রমিক দা। হ্যাঁ, এটাও অভিষেক একটা- এটাও ব্যানার্জি একটা- এটাও কে একটা- ইডি, সিবিআই, এনআইএ, আইটি একবার না একাধিকবার ডাকছে, ভয়েস স্যাম্পলস নিচ্ছে। অভিষেক ব্যানার্জি না জেলে ঢুকছে না শান্তিনিকেতন, যেখানে মানে সবকিছু সিকিউরিটি থেকে সবকিছু উঠিয়ে দিল, তারপর বিজেপি গিয়ে অন্য জায়গাগুলোকে বুলডোজ করলো। শান্তিনিকেতন তো ওরকমই পড়ে রয়েছে। হ্যাঁ সেটাই, আমি তো দেখে অবাক হয়ে যাচ্ছি কেন শান্তিনিকেতন বিল্ডিং আজকে ভাঙা হচ্ছে না। আপনার কি সেটা মত? আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন? এবার আমি এখন একটা সরকার মাত্র 3 মাস হয়েছে, তার অতিরিক্ত সমালোচনা করে লাভ নেই। কিছু জায়গায় বিজেপি ভালো কাজ করেছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। অন্যান্য সরকারের থেকে অনেক ভালো কাজ করেছে পশ্চিমবঙ্গের বিগত দিনের সরকার। যে দুটো সরকার ছিল যারা ক্ষমতায় একটা সময় ধরে 34 বছরের বাম সরকার বা তৃণমূলের এই সরকার, কিছু কিছু কাজ তো অবশ্যই ভালো হয়েছে। যেমন আমি অন্যান্য বিষয়ে না গিয়ে আমি বলবো এই যে আচ্ছা, আর একটা আজকে খবর দেখলাম, এই প্রসঙ্গটা আমি কি একটুখানি তুলতে পারি? সাধারণ মানুষের কথা কি ভাবছে এই সরকার? কেন আমি বলছি, স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন, আমি একটা জাস্ট অন্য প্রসঙ্গে ঢুকে বেরিয়ে আসবো বলে আপনাকে জাস্ট কথা প্রসঙ্গে, স্বাস্থ্যমন্ত্রী বারবার বলছেন যে অন্যায়ভাবে কোনো ডায়াগনস্টিক সেন্টার চলবে না। আজকে আমি একটা পশ্চিমবঙ্গের একটা লিডিং নিউজ পেপারে ফার্স্ট পাতার খবর দেখলাম যে 18টা ডায়াগনস্টিক বন্ধ করার পর ক্যান্সার আক্রান্ত রোগীরা রীতিমতো ঢুকছে। স্বাস্থ্যমন্ত্রীর নামে একদম খবরটি বেরিয়েছে, একদম ফার্স্ট পাতায় প্রথম খবর। আমি পেপারের নাম বলছি না, আপনার চ্যানেলে একদম প্রথম খবর, বহুল প্রচারিত একটা সংবাদপত্র, তার প্রথম পাতার খবর যে স্বাস্থ্যমন্ত্রী বিকল্প ব্যবস্থা না করে, পুরো এইভাবে খবরটা বেরিয়েছে। 18টি ডায়াগনস্টিক সেন্টার রাজ্য জুড়ে, কলকাতা জুড়ে বন্ধ করার পর ক্যান্সারের পেশেন্টরা আজকে মৃত্যুর সাথে লড়াই করছে বা ঢুকছে, তারা ব্লাড পাচ্ছে না বা তাদের চিকিৎসা হচ্ছে না। আমি বলতে চাই যে বন্ধ করে দিয়েছে অন্যায় হচ্ছে বলে, ঠিক আছে, কিন্তু অল্টারনেটিভ ওয়ে সাধারণ মানুষ যারা সেখানে চিকিৎসা করাতেন তাদের জন্য কি করা হচ্ছে? দুর্নীতির সাথে আপোষ করবো না, ঠিক আছে, কিন্তু যে জনগণ মুখ্যমন্ত্রীর কথায় মানে তাকে ভোট দিয়ে এনেছেন মানুষের বিপুল ম্যান্ডেট, সেই জনগণের জন্য, সেই সেকশন অফ পিপলের জন্যই সরকার কি করছে? আমি বলতে চাইছি যে হকার উচ্ছেদ করে দেওয়া হয়েছে, ঠিক আছে, ফুটপাত জুড়ে উনি বলেছেন মানুষ আমাকে আস্থা নিয়ে এসেছে। যে হকারগুলোর পাশে দাঁড়িয়ে আপনি, মমতা বন্দ্যোপাধ্যায় তার মিডল টার্মে যখন হকার উচ্ছেদ করেছিলেন 2 বছর আগে, আপনি যে হকারগুলোর সামনে দাঁড়িয়ে বলেছিলেন আমার সরকার হকারের পাশে থাকবে, আপনি আপনার সেই কথাটা আজকে বিধানসভায় দয়া করে কি সেই রেকর্ডিংটা চালিয়ে এর কোনো জবাব দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী? আমি আপনার মাধ্যমে আমি তার কাছে প্রশ্নটা রাখছি, একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, একজন আইনজীবী হিসাবে। যেহেতু আমি কোনো দল করি না, আমি কাউকে প্রেস করব না, আমি এইটা জানতে চাই কেন এই কথা বলা হচ্ছে। আচ্ছা, আর একটা কথা বলা হয়েছে, একজন মন্ত্রী তিনি বলছেন, নাম বলেই দিই, তিনি বলছেন, তিনি কিন্তু সেই বিষয়ক মন্ত্রীও নন, তিনি পরিবার কল্যাণ দপ্তরের মন্ত্রী, তার নাম যতদূর সম্ভব অগ্নিমিত্রা পল। তিনি বলছেন 1 সেপ্টেম্বর থেকে বিভিন্ন আরটিওতে নোটিশ পাঠিয়েছেন যে 1 সেপ্টেম্বর থেকে কলকাতার কোনো রাস্তায় গাড়ি পার্ক করানো যাবে না। আচ্ছা, তাহলে সাধারণ মানুষ গাড়ি যে পার্ক করবে, তার মানে গাড়ি কিনছে, গাড়ির গ্যারেজ তাকেই ব্যবস্থা করতে হবে, তাহলে পার্কিং হিসাবে কর্পোরেশন যে টাকা নেয় সেই টাকা তার নেওয়া তাহলে কর্পোরেশন বন্ধ করে দেবে। আপনি দাঁড়িয়ে বলে দিন, এবং আপনি তাহলে অল্টারনেটিভ মানুষের জন্য পার্কিং এর ব্যবস্থা করুন। আপনি কি সেটা করতে পেরেছেন? না আপনি করতে পারবেন? আর আরেকটা জিনিস কিন্তু শ্রমিকদা, পার্কিং এর ব্যাপারে আমি এটা বলতে চাইবো, আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন, আজকে কলকাতায় বেআইনি পার্কিং ভরে গেছে। একটা রাস্তায় দুদিকে পার্ক করা যায় না, আইনত ভাবে একদিকে পার্কিং হয়, কিন্তু কি হচ্ছে অন্য দিকটাও বেআইনি ভাবে ভরে রয়েছে পুরো। এটা নিয়ে বেশি বলাটা উচিত নয়, তার কারণ হচ্ছে যে যখন আমি এই হাইকোর্টের পার্কিং এর দিকে তাকাই তখন
অন্য জায়গায় পার্কিং নিয়ে আর প্রশ্নটা করা উচিত নয়। আমাদেরই সমস্ত কলিগদের বলা যেতে পারে আমাদের গাড়িও এইভাবেই দাঁড়িয়ে থাকে, সুতরাং এইটা নিয়ে অতিরিক্ত কথা বলা উচিত নয়, আর এইটাতে কেউ ভাঙতে পারবেও না, এটুকু আমি আপনাকে সে তো নিশ্চয়ই। সমিতা, ফেরত আসবো একবার এফআইআর এর ব্যাপারে, যেটা আপনি একটু আগে বললেন যে হ্যাঁ এফআইআর, আপনি স্পষ্ট ভাষায় বললেন এফআইআর করা উচিত। একদম। তাহলে যদি এফআইআর করা উচিত, তাহলে বিজেপি এই 22 জন নেতার এগেনস্টে এফআইআর কেন করলো না? শুধু সাসপেন্ড করে দিল, বের করে দিল, তাহলে কি পাপ মাফ হয়ে গেল? দেখুন, আপনাকে আমি বারবার একটাই কথা বলছি, যখন যে দল ক্ষমতায় থাকে তখন তারা সিস্টেমটাকে নিজের মতন করে চালানোর চেষ্টা করে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। দেখুন, এফআইআর যদি করতো, তারা দেখছে যে এই লোকগুলোর বিরুদ্ধে প্রসিডিংস চালু হবে, প্রসিডিংস চালু হলে তাদের কয়েকজনকে পুলিশ অ্যারেস্ট করবে, কারণ এই সরকারের যে জিরো টলারেন্স নীতি, ঠিক আছে, এবার সেইটায় দলের অন্দরমহলে একটা ঝড় তৈরি হতে পারে। আজকে একটা সাময়িক সাসপেনশন করে দেখা গেল 6 মাস পর সেই সাসপেনশন তুলে তাকে নিয়ে আসা হলো। আমি আপনাকে জানতে চাই, যে ববিদা এত লড়াই করতো, এই ববিদাকে তো 6 মাস অন্তর অন্তর সাসপেন্ড করা হতো, কার নির্দেশে কেন করা হতো? আজকে এই ববিদাই সব থেকে বড় প্রচারের মুখ এখন বিজেপির এই মুহূর্তে, কারণ এবং এই ববিদা জিতবে, কারণ অভিষেকের যা অবস্থা, আজ নয় কাল, কাল নয় পরশু জেলে ঢুকে যাবে। ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার নদীর জলের তলায় তলিয়ে গেছে, সুতরাং এখন ওখানে বিজেপিকে হারানোর মতন লোকসভায় কার কেউ নেই। এরপরে যদি তাকে টিকিট দেওয়া না হয়, অনেকবার আগের বার বলা হয়েছিল, অনেক বড় বড় নেতারাও বলেছিলেন, এই বর্তমান মুখ্যমন্ত্রীও বলেছিলেন আমি যদি দাঁড়াই, কিন্তু তিনি দাঁড়াননি, সেই ববিদাই দাঁড়িয়েছিল। সুতরাং দেখুন, এইগুলো মানে কি বলবো, এইগুলো রাজনীতির তার নিজস্ব রঙে মানে থাকবে, কোনোদিনই এইটাকে আপনি অস্বীকার করে বা মানে এইটাকে বাইপাস করে আপনি চলে যেতে পারবেন না। একটা প্রসঙ্গ উঠেছে, আপনি জানেন কিনা জানি না, আজকে অনেকে সেটাকে সাপোর্ট করছে, আপনি শুনেছেন কিনা আমি জানি না, তারকেশ্বরে এই মুহূর্তে এই শ্রাবণী মাসে যারা জল ঢালতে যাচ্ছে তাদের কাছ থেকে 200 টাকা করে নেওয়া হচ্ছে, এবং সেটা নিয়ে একটা আপনাদেরই বন্ধু একটা চ্যানেল, তারা খবর করার জন্য তাকে রীতিমতন ভয় দেখানো হয়েছিল, এবং সেখানকার যিনি বিধায়ক সন্তু পান তিনি বলেছেন যে কেন এটা তো আগের থেকে নেওয়া হয়, এবং কালকে একজন এসেছিলেন তারকেশ্বর থেকে, তিনি বলছেন এটা নাকি অনেক পুরনো সিস্টেম। কেন তাকে সন্তু পান অনেক বেশি প্রেস করছেন? তিনি আমাদের একজন আইনজীবী, তিনি ভোটে দাঁড়িয়েছিলেন, তিনি কিছু ভোটও পেয়েছিলেন, তিনি বলছেন যে সন্তু পান আমাকে অনেক হেল্প করেছে, আমি নাম বলতে চাই না। যাই হোক, আমি এখানে একটা কথা বলবো যে এই জিনিসগুলো কিভাবে অ্যালাউ করা হচ্ছে, যেখানে তুমি বলছো যে কোনো রকম কোনো অন্যায় বা কোনো রকম কোনো দুর্নীতি হবে না, যেখানে তারকেশ্বরের মতো জায়গা 100 কোটি টাকা পেয়েছে তার উন্নতি প্রকল্পে, সেখানে মানুষের কাছ থেকে 1 টাকাও কেন নেওয়া হবে? আমি জানতে চাই তার বিধায়ক এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আপনার মাধ্যমে কেন নেওয়া হবে? কেন সাধারণ মানুষ সেখানে 5 টাকা হলেও চাঁদা কেটে ঢুকবে? কেন, কি প্রসঙ্গে? এবং এইটাকে সাপোর্ট করেছে বিজেপির আরেকজন বিধায়ক, এই কলকাতাতেই বিজেপির আরেকজন বিধায়ক, সে বলেছে কেন নেবে না। তো দেখুন, একটা কথা বলি, এইটা নিলে ভুল আর অন্যটা নিলে ঠিক, যেহেতু বিধায়ক সেখানে বলছেন যে এর মধ্যে কোনো অন্যায় নেই, এটা তো মানে মানুষকে একটা বোকা বানানোর একটা চক্রান্ত, এবং সারা রাজ্য জুড়েই আস্তে আস্তে সেই তৃণমূলী কায়দায় বিজেপি আস্তে আস্তে খেলতে, হয়তো পুরোটা হয়তো হবে না, তৃণমূল খারাপ, আমরা খুবই ভালো, পুরনো তৃণমূল খারাপ, এনসিপিআই ভালো। প্রিয়াঙ্কা, তোমাকে একটু জিজ্ঞেস করতে চাই, তোমরা আইনজীবী গোষ্ঠী কি এই সাসপেন্ডেড হওয়া বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর করবে, যাতে তোলাবাজির অভিযোগে সত্যতা সামনে আসে? তোমরা কি কোনো পদক্ষেপ নেবে আইনজীবী গোষ্ঠী হিসেবে? এটা অদ্ভুত একটা না, মানে কন্ট্রাডিকশন। এটা কখনোই কোনো আইনজীবী আর যাই হোক এই 22 জনের এগেনস্টে পথে নামবে না, কারণ ফার্স্ট অফ অল হচ্ছে সিস্টেম তো, আর সবাই হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে সেলফ প্র্যাকটিশনার আমাদের আইনজীবী মহলে। এইটা যেটা হবে, ওই আপনাদের মিডিয়া মাধ্যমেই আমাদের এটা গলা চেঁচিয়ে কণ্ঠস্বর উচ্চ স্তরে করে আমরা চেষ্টা করব প্রতিবাদটা গণমাধ্যম দিয়ে, যতদূর মানুষের জনমাধ্যম দিয়ে যতদূর করা যায় সচেতন, সেভাবে আমরা চেষ্টা করব। কারণ আপাতত আমাদের বুদ্ধিজীবী মহল সবসময় যে সব পদক্ষেপে রাস্তায় নামতে হবে, এটা সেই পদক্ষেপ নয়। কারণ কেন, গভর্নমেন্টের তরফ থেকে তো জিপি বা আন্ডার যারা আপনার অফিসার্স মহল,
এটা অনেকের হয়তো ব্যক্তিগতভাবে ক্ষতি হতে পারে, সেই চিন্তা ধারণা একটা তো থেকে যায়। সেটা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি ব্যক্তিগতভাবে সেই আইনজীবী মহলের মধ্যেই একজন আইনজীবী, আশা করব প্রকৃত যেন ন্যায্য বিচারটা যেন হয়। তার জন্য যে দলীয় নেতারা যে ইনভলভ, এটাও যেমন নয়, সেটাও যেমন তলব করে দেখা উচিত যে তার পিছনে কোনো দলীয় কোনো কারণ আছে কিনা। আবার এটাও তলব করে দেখা উচিত যে শুধুমাত্র বিজেপি ঘনিষ্ঠ ব্যক্তি বলেই তাকে ছেড়ে দেবে, মানে উইদাউট এনি ইনকোয়ারি, উইদাউট এনি ইনভেস্টিগেশন, জাস্ট অনলি ফর রিজন ফর দ্যাট দে আর ইনভলভ ডিরেক্টলি বিজেপি বা বিজেপি কালার বেস, এটাও যেন না হয়। তোলাবাজি সিপিআইএম কে ডুবিয়েছিল, তৃণমূলকে ডুবিয়েছে, এখন 3 মাসের মধ্যেই বিজেপির মধ্যেও ঢুকেছে। তোলাবাজির বিরুদ্ধে সিপিআইএম এর কি ধরনের রাজনৈতিক পদক্ষেপ নেওয়া উচিত যাতে পুলিশ, আইন এবং সরকার সবাই তোলাবাজদের প্রশ্রয় দিতে ভয় পায়? হ্যাঁ, সিপিএম এর কি নেওয়া উচিত সেটা সিপিএম এর প্রবীণ আইনজীবী রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি তার দলকে সাজেস্ট করবেন বা তিনি সেরকম কোনো জনস্বার্থ মামলা করবেন সেটার দিকে আমরা তাকিয়ে বসে আছি। ওই বিষয় নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি বলবো সাধারণ মানুষ হিসেবে তোলাবাজিকে সমর্থন করা কখনোই উচিত নয়, এবং বিজেপি অ্যাকচুয়ালি যেটা চাইছে, অ্যাকচুয়ালি এই তোলাবাজিটা কিন্তু আপনি যদি দেখেনও ওই রাতারাতি যারা পাল্টে বিজেপি হয়েছে সেই লোকগুলো। আমি বিজেপিরও ডাইরেক্ট সমালোচনা করছি না, কারণ এই যে সাসপেন্ডেড হয়েছে আপনি সেখানে দেখতে পাবেন। এবং আরো একটা বিষয় দেখুন, এখন শিল্পের একটা জোয়ার আসার সময় হয়েছে। পশ্চিমবঙ্গে এখন প্রচুর শিল্প আসছে। আমুল আসছে, 500 কোটি টাকা ইনভেস্ট করছে, তারা 5000 কোটি টাকা ইনভেস্ট করছে। আমুল আসছে, ফিরে আসছে, মানে আপনার হচ্ছে যে টাটা আসছে, আরো অন্যান্য গ্রুপ আপনার হ্যাঁ, মানে বিজনেসের ইনফ্লেশন হওয়ার একটা বড় জায়গা এখন কিন্তু পশ্চিমবঙ্গ। বহু বড় বড় অন্যান্য কোম্পানিরাও আসছে, তারাও ভবিষ্যতে বিজনেস করতে চাইছে। আসলে তোলাবাজির জন্যই তো তোলাবাজি শুরু হয়েছিল সিপিআইএম এর আমলে। রাজনৈতিক এবং পুলিশের আশ্রয় তোলাবাজরা বেড়ে উঠেছে। এখন পুলিশ তোলাবাজ ও সিন্ডিকেট বাজদের আরো প্রশ্রয় দিচ্ছে না। বিজেপির শীর্ষ নেতৃত্ব সিন্ডিকেট ও তোলাবাজির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তোলাবাজরা সমাজের একটি অংশ, তারা যাবে কোথায়? ওরা তো একটি অংশ, তারা যাবে কোথায়? দিদি, আমি আপনাকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি। আপনি স্ক্রিপ্টেড প্রশ্ন করছেন, কিছু লিখে এনেছেন, আমি আপনাকে এই প্রশ্নটা মাঝখানে থামাতে বাধ্য হচ্ছি। কঠোর পদক্ষেপ এটাকে নেওয়া বলে না, সাসপেনশন। যদি তুমি কঠোর পদক্ষেপ নিতে, সেই 22 জনের বিরুদ্ধে কেন তুমি এফআইআর করোনি? এই প্রশ্নের উত্তর আমি আগে চাই। আমি চাইবো আপনাদের কোনো প্রতিনিধি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং হচ্ছে বিজেপির যিনি রাজ্য সম্পাদক রয়েছেন, তার কাছ থেকে এর উত্তরটা নিয়ে আসুন যে কঠোর পদক্ষেপ বলতে আপনি কি বোঝাচ্ছেন। যে অন্যরা কেউ করলে গুন্ডা দমন আইন, আর আপনাদের দলে করলে শুধু সাসপেনশন, এটা কি ধরনের কঠোর পদক্ষেপ? এটা কিন্তু রাজ্যবাসী জানতে চাইছেন, কারণ রাজ্যবাসী অনেক বড় ম্যান্ডেট দিয়ে আপনাকে নিয়ে এসেছে। শোভনা, এই যে আপনি বললেন যে না গুন্ডা দমন আইন হোক, হেল্পলাইন হোক, জনতার দরবার হোক, দুর্নীতি দমন শাখা হোক, কোনোটাই কঠোর পদক্ষেপ নয়। কোনোটাই কঠোর পদক্ষেপ অবশ্যই গুন্ডা দমন আইন, কিন্তু আপনি পুলিশের কাছে অভিযোগ করলেন না কেন? আপনার দলের লোক বলে আপনি তাকে ছাড় দিয়ে দিলেন কেন? আমি এটাই জানতে চাইছি। কঠোর পদক্ষেপ আপনার জন্য, ঠিক আছে? যেই আপনি আমার লোক, আমি জনগণের কাছে নিজের মুখ ভালো রাখার জন্য আমি একটা পদক্ষেপ করলাম, সাময়িক আপনাকে আমি দল থেকে বহিষ্কার করে দিলাম, একটা সুযোগ রেখে দিলাম, পরে আবার সবকিছু করে আপনি দলে চলে আসবেন। এফআইআরটা কেন করলেন না? একদম, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। এবং শ্রমিক ইউনিয়নের এফআইআর এ, বিজেপি শ্রমিক ইউনিয়নের এফআইআর এ প্রাক্তন মেয়রের নাম থাকা সত্ত্বেও, ঠিক আছে, এবং মুখ্যমন্ত্রী দুরকম কথা কেন? আমি আপনাকে জানতে চাই, মুখ্যমন্ত্রী দুরকম কেন কথা বললেন? তিনি একদম পরিষ্কার, আপনি কিন্তু না কেটে এটা দেখাবেন। আমি কাউকে ভয় পাই না। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন, যেদিন তারাতলায় ওইখানে ওটা ভেঙেছিল, যে এখানে মেয়র হিসেবে প্রাক্তন মেয়রের সই রয়েছে এর স্যাংশন লেটারে। এরপরে এই বিধানসভায় দাঁড়িয়ে 15 দিনের মাথায় যখন কিছু লোক তাকে প্রশ্ন করেছিল, কিছু অন্য দলের বিধায়করা তাকে প্রশ্ন করেছিল যে আপনি বলেছিলেন নাম রয়েছে, তাহলে আপনি কেন তাকে এফআইআর এর আওতায় আনেননি? তখন সেই মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন, আপনার কথা শুনে আমি ঠিক করব কাকে আমি এফআইআর করে অ্যারেস্ট করব, কাকে করব না। কেন এই ধরনের কথা? এটা সাধারণ মানুষকে কি উনি বার্তা দিতে চাইছেন? আমি জানতে চাই। আমিও একজন নাগরিক। কিসের উনি তাহলে এনসিপিআই এর দলে, এনসিপিআই এ যারা ঢুকেছে তাদের বিরুদ্ধে আজকে এক নয় একাধিক এফআইআর রয়েছে,
একাধিক এফআইআর। আজকে তাদের দিকে কোন রকম কোনো কিছু কেন আজকে মানে আজকে তারা যদি দুর্নীতিগ্রস্ত হন তাদেরকে কেন আইনের আওতায় আনা হচ্ছে না, আমি এটাও জানতে চাই। আরো একটা প্রসঙ্গ আমি আপনাকে বলছি যে কিছু কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে সেখানে বিজেপি করে বলে ছাড় এখন থেকেই দেওয়া শুরু হয়ে গেছে। সেদিন একজন রিক্সাওয়ালা সে আমাকে বলছে, আমি সেই রিক্সাটা করে বাড়ি আসছিলাম, রাত্রি হয়ে গেছে, আমি বললাম দাদা এখন তো ভালো হয়েছে, কোনো কিছু দিতে হয় না। বলছে না না, এখন ওই রাস্তায় রিক্সা দাঁড় করাই 30 টাকা করে নেতার নাম করে টাকা নেওয়া হয়। বলছে এটা সাধারণ মানুষ, সে তো রিক্সাওয়ালা, সাধারণ মানুষ। তার মানে এই সেই দুর্নীতি, এই সেই তোলাবাজি কোথায় বন্ধ হয়েছে? এই যে আপনি বললেন শ্রমিকদা যে তোলাবাজি বন্ধ হয়নি, তোলাবাজি চলছে, কিন্তু আমরা সবাই চাই যে রাজ্যে উন্নতি হোক। আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি ব্যক্তিগতভাবে কি চান? তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ নির্মূল করতে বিজেপি সরকারের কি ধরনের আইন আনা উচিত যাতে সব রাজনৈতিক দলের কর্মীরাই তোলাবাজি করতে গিয়ে ভয় পায়? আমি চাই যে আপনি সাজেস্ট করুন যে কি হোক, এটা হলে তোলাবাজি কমপ্লিটলি বন্ধ না হলে তোলাবাজরা ভয় পাবে, কি হলে? দুটো চোখেই সমান দেখতে হবে। মানে অন্য দলের লোকরা তোলাবাজি করলে তার জন্য যদি এফআইআর, আমার দলের লোকরা তোলাবাজি করলে তার জন্য এফআইআর। দুটো চোখ, আইন সব আছে, সবকিছুই আছে। সমস্ত নেতা এবং বিজেপির মন্ত্রীদের দুটো চোখ খোলা রেখে সমান বিচারটা করতে হবে, তাহলেই রাজ্য সুস্থভাবে চলবে। আমার দলের লোকরা করলে তার জন্য এফআইআর করে পুলিশ অ্যারেস্ট, অন্য দলের লোকরা করলে এফআইআর করে পুলিশ অ্যারেস্ট। এটা আমি মনে করি। এটাই আপনি মনে করেন এটুকু করলেই তোলাবাজি অবশ্যই যাবে না? ভয় পাওয়ার থেকে একটা বার্তা যে আমার দলের লোকরাও ছাড় নয়, আমার দলের লোক। তার প্রথম পদক্ষেপ তো তারা নিয়েছে, তারা তো বাদ দিয়েছে, 22 জন নেতা বাদ দিয়েছে। ভালো, আপনি হয়তো বলছেন এফআইআর করেনি, কিন্তু বাদ তো দিয়েছে। ভালো ভালো, সেটা একটা দিক থেকে ভালো। এটা তারা প্রচার করবে। উপনির্বাচন যে কটা আছে, ওই দুটো উপনির্বাচন আছে, উপনির্বাচন গুলোতে প্রচার করা হবে, এইটা জানি আমি, কারণ ওই মুখ্যমন্ত্রী তো করেছেন। এবং আরো একটা জিনিস, না আমি সমালোচনা করছি না, মুখ্যমন্ত্রী যথেষ্ট ভালো কাজও করেছেন, যথেষ্ট ভালো কাজ করেছেন। মিড ডে মিল নিয়ে একটা বিশাল বড় প্রশ্ন ছিল, আজকে মিড ডে মিল নিয়ে কারোর কোনো প্রশ্ন নেই। ইসকন যখন মিড ডে মিল অন্তত কলকাতা স্কুলগুলোতে সাপ্লাই করছে, ডিম দেওয়া হবে না বলেছিল, ডিমও দেওয়া হয়েছে। সপ্তাহে একদিন করে ডিম দেওয়া হবে সুষম পুষ্টি আহার রাখার জন্য। অনেক কিছুর ক্ষেত্রে কিন্তু অনেক স্ট্রিক্ট আইন আনা হয়েছে। এই যে যেমন পরিষ্কার বলা হচ্ছে কোনো দালাল রাজ চলবে না কোনো হসপিটালে দালাল রাজ জন্য সাধারণ মানুষ বেড পেত না। আপনারা জানেন সরকারি হসপিটালগুলোর কি অবস্থা, বাথরুম টয়লেট গুলো একদম এত নোংরা, সেগুলো পরিষ্কার করানোর ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিট, দেখুন একটা রাজ্যে গড়ে উঠতে সময় লাগবে। আমি যেগুলো সমালোচনা করেছি, সমালোচনা করার অধিকার বা অথরিটি একজন সাধারণ নাগরিক হিসেবে আমার রয়েছে, আমি করেছি। কিন্তু আমরা এটাই মনে করব যে এই সরকারটা অন্য কোনো সরকারের মতন হবে না, এবং এই সরকারটা মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আরো বেশি করে, এবং তোলাবাজি, দাপ্পাবাজি, চিটিংবাজি এগুলো চিরতরে বন্ধ হবে। কারোর দিকে কোনো রকম রেফারেন্স বা আমার লোক তোমার লোক বলে এই বিচারটা হবে না। যদি আজকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড করি, 10-এ আপনি কত নাম্বার দেবেন? আমি এখন মাননীয় মুখ্যমন্ত্রীকে 10-এ 9 দেব, কারণ মোটামুটি এখন তিনি যা কাজ করেছেন, কিছু কিছু এই যে সমালোচনা এগুলো হয়েছে, এগুলো হয়তো দেখুন এই জায়গাগুলো থাকবে, রাজনীতির কিছু মানে রাগ ঢাক ব্যাপার তো থাকবেই, কারণ শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী লাস্ট অব্দি গিয়েও তিনি দলের লোক, তিনি গিয়ে আবার বলেছেন যে বহরমপুরে যে সব করে দেবো, সবকিছু গুন্ডা দমন সব করে দেবো, ভোটটা বিজেপিকে দেবেন তো। সুতরাং দলের বিষয়টা থাকবে, এটা অস্বীকার করা যাবে না। প্রিয়াঙ্কা কত নাম্বার দেবে? আমি তো ম্যাডাম এখানে বেসিক্যালি আমি এখানে জাজার নই, আমি নাম্বারটা আমি দিতে পারবো না, তবে জনগণের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার শুভেচ্ছা বার্তা থাকবে। জনগণ নাগরিক হিসেবে তোমার কি মনে হয়, তোমার মুখ্যমন্ত্রী 10-এ 9 পাওয়া উচিত, 8 পাওয়া উচিত, 9.5 পাওয়া উচিত, না 10-এ 10 পাওয়া উচিত? এটা আমি জনগণের আরো বৃহত্তর লার্জ স্কেলের উপর ছেড়ে রাখলাম, কারণ কেন আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটুকু শুভাকাঙ্ক্ষী আছে, তার জন্য উনি এসছেন, সেটুকু ওনার শুভ কামনা করব। একদম সময়টা একদম খুব সীমিত সময়, মানে খুব সত্যি কথা বলতে গিয়ে এখনো ম্যাচিওর হয়নি। একটা গভর্নমেন্ট ম্যাচিওর হতেও টাইম লাগে। আমরা আপাতত দৃষ্টিকে যেটুকু ওনার মধ্যে দেখেছি
উনি শাসন ব্যবস্থা একজন রক্ষক হিসেবে ওনার হাতে তুলে দেওয়া হয়েছে, যখন আমাদের ভাগ্য, আশা করবো উনি রক্ষা করবেন।